সুরমার পানি বেড়ে এবার প্লাবিত হতে শুরু করেছে সিলেট নগরীর নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বরগুনা সাতক্ষীরার 34 কিলোমিটার বেড়ি বাঁধ। কাদা সমান পানি হয়েছে। বাঁচে থাকলে কাম হরিয়ে খাওয়া যায়, বেরিবেদ যদি না দেন তো আমরা কেমনে বাঁচবো আর কেমনে খামো। সিরাজগঞ্জের শাহজাদপুরে দুপক্ষের সশস্ত্র মহড়া। উপজেলা নির্বাচনের পর আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা। শুরুতেই সংকটের মুখে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দর। পদ্মায় পর্যাপ্ত পানি না থাকায় আটকে থাকছে পণ্যবাহী লাইটার ও ট্রলার। 7 ফিট 8 ফিট অনেক জায়গায় পানি আছে, অনেক জায়গায় পানি খুবই কম। অল্প বাদ হলে এসছি, আবার এখন বন্যা হলে ফুল বডি আসবে। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। সিলেটের কয়েকটি উপজেলায় প্লাবিত হওয়ার পর এবার নগরীর নিম্নাঞ্চলে সুরমা নদীর পানি ঢুকতে শুরু করেছে। পানিতে তলিয়েছে রাস্তাঘাট সহ ফায়ার সার্ভিসের কার্যালয়। সিলেট পয়েন্টে সুরমার পানি বিপদসীমার মাত্র 3 সেন্টিমিটার নিচে রয়েছে। এতে খাল বেয়ে নগরীতে পানি ঢুকছে। গোয়াইনঘাট ও জৈন্তাপুরে উপজেলায় সব নদীর পানি কমেছে, বইছে বিপদসীমার নিচ দিয়ে। তবে এখনও আশ্রয়কেন্দ্র ছেড়ে যায়নি প্লাবিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে জকিগঞ্জে, কুশিয়ারা ও কানাইঘাটে সুরমার পানি এখনও বিপদসীমার উপর। কোম্পানিগঞ্জেও বেড়েছে ধলাই নদীর পানি। আকস্মিক প্লাবনে চরম দুর্ভোগে বিভিন্ন এলাকার বাসিন্দারা। কালকে থেকে আজকে দ্রুত গতিতে পানি বাড়ে, এখনো পানি ঢুকতেছে খুব স্পিড। মেন্দিবাগ, কুশিঘাট, আপনার মাসিমপুর, সোলারপাড়, উত্তর এলাকা সব পানির নিচে প্রায় ঢুকে গেছে। অনেক জায়গা গড় ডুবে গেছে। এই সরার আমাদের মাসিমপুরের ভিতরে, সুটকি বাজারের ভিতরে আপনার একবার ডুবাই। দর্শক, সিলেটের প্লাবন পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। শুরুতেই সিলেট নগরীতে রয়েছেন সহকর্মী নাবিল হোসেন। তার মাধ্যমে জানবো সেখানকার পরিস্থিতি। নাবিল, নগরীর কোন কোন এলাকায় পানি ঢুকেছে একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। নগরীর তালতলাস্থ যে ফায়ার সার্ভিসের কার্যালয়, আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে সেটি দেখতে পাচ্ছেন যে এই যে কার্যালয়, সেই কার্যালয়ে ইতিমধ্যে আসলে প্রায় হাঁটু সমান পানি জমেছে। গত রাত থেকেই পানি এই কার্যালয়ে প্রবেশ করতে শুরু করে এবং এটির মূল কারণ হচ্ছে যে পাশের, অর্থাৎ কার্যালয়ের পাশের যে ছড়া রয়েছে সেই ছড়ার উপচে পড়া পানি আসলে এখানে প্রবেশ করেছে। এটি ছাড়াও আমরা দেখেছি যে সিলেট নগরীর উপশহর সহ আসলে নদী তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেই সব এলাকায় কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। কারণ অন্যান্য নদীর পানি সীমান্তবর্তী যেসব নদী, সেই সব নদীর পানি কমতে শুরু করলেও সিলেট নগরীর যে সুরমা নদীর পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু পানি বাড়তে শুরু করেছে। সকাল 6টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মাত্র 3 সেন্টিমিটার নিচে, বিপদসীমার নিচে আসলে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যদি আসলে এই মুহূর্তে বৃষ্টি হয়, অর্থাৎ কিছু সময় যদি ভারী বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু এই সিলেট নগরীর অন্যান্য যে নিচু এলাকা আছে সেগুলো আসলে প্লাবিত হয়ে যাবে। কারণ যেহেতু যেই ছড়া, যে খাল বেয়ে পানি বের হবে সেগুলো ইতিমধ্যে আসলে টইটুম্বুর হয়ে আছে। ফলে সেই ছড়ার পাশ দিয়ে যেসব স্থাপনা রয়েছে, বড় বড় ছড়া, খাল, সেই সব স্থাপনায় কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। উপশহরের 13 এলাকায় আমরা দেখেছি যে পানি কিছু কিছু জায়গায় আসলে প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া গোয়াইটিলা সহ বিভিন্ন নিচু এলাকাগুলো, অর্থাৎ যেই এলাকাগুলো পাশ দিয়ে বড় ছড়া বয়ে গেছে, খাল বয়ে গেছে, সেসব এলাকায় রয়েছে। আমরা এই যে আসলে ফায়ার সার্ভিস স্টেশনে পানি জমেছে, এতে করে আসলে গতকাল রাত ফায়ার ফাইটারদের যে লড়াই সেটি কিন্তু থামেনি। আমরা কিছুক্ষণ আগেও এখান থেকে একটি ডুবুরি দলকে দেখেছি, তারা এখান থেকে আসলে তাদের যে কাজে সেই কাজে নিয়োজিত আছেন। যদিও পানি প্রবেশ করে আসলে ভোগান্তি, সেই ভোগান্তি চরমে পৌঁছেছে। রেজা, ধন্যবাদ নাবিল, আপনার মাধ্যমে জানছিলাম সেই পরিস্থিতি এবং সবশেষ তথ্যগুলো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জে। সহকর্মী মাহবুবুর রহমান রিপন রয়েছেন সেখানে। রিপন, কোম্পানিগঞ্জের পরিস্থিতি একটু জানতে চাই, দেখতে চাই আপনার মাধ্যমে। এছাড়াও নদ নদীর পানি কি এখনো বাড়ছে কিনা সেটিও জানাবেন আমাদের।
রেজা, নদ নদীর পানি আসলে মূলত কানাই ঘাটে সুরমা নদীর পানি কিছুটা কমছে, এর পাশাপাশি গোয়াইন ঘাটের যে কটি নদী রয়েছে যে সবগুলোই সীমান্ত নদী, সব নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। কিন্তু এই কোম্পানিগঞ্জের ধলাই নদীর পানি গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 8 সেন্টিমিটারের মতো বেড়েছে। এখানকার মানুষের যে ভোগান্তি সেটি আপনাকে একটু দেখাতে চাই যে এখানকার মানুষ কতটা ভোগান্তিতে রয়েছে। পানি কমলে তাদের যে ভোগান্তি কতটুকু কমবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যে এখান থেকে পানি কমার পর তাদের অনেক ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে, সেগুলো তাদের ঠিক করতে হবে, তারপরেই কিন্তু তাদের এখানে লোকজন আছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই কি অবস্থায় দিন কাটছে তাদের। কি অবস্থা আপনাদের? এই খারাপ দিন যার আমরার ইমনো গড় খানি চানি নাই, অনেক মানুষ ফার্স্ট তাকে বন্যা আইলে ইমনো পানি এনজি গড় হামা আফাল দে গড়দা বাঙ্গে যায় ইমনো। দাদা, শুনছিলেন যে মানুষের খাবারের অভাব রয়েছে, নিশ্চয়ই এই নিম্ন আয়ের মানুষ, এসব মানুষ মূলত প্রতিদিন যে রোজগার করে তাদের সংসার চলে। এরকম পানিবন্দী অবস্থায় থাকলে তাদের যে সমস্যাটা সবসময়ই হয় যে খাবারের অভাবে ভোগেন। এখন পর্যন্ত এই অঞ্চলে সরকারি ত্রাণ তৎপরতা তেমনটা আসেনি বলে এখানকার লোকজন আমাদেরকে জানিয়েছে। এখানের এটি একটি সরকারি গুচ্ছগ্রাম, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদেরকে 2000 সালে এই গুচ্ছগ্রামটিতে বেশ কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে এবং তাদের যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। যে কি অবস্থা আপনাদের? জি ভালো আছি আল্লাহ দিলে। এখন তো ভালো নাই, কিন্তু পানি গেঞ্জি আইছে, ঘরতে দুয়ারতে বাইরেতাম পারি না, এটাই। খাবার দাবারের কি অবস্থা? খাবার দাবার কি রুজি রোজগার নাই, এখন বর্তমানে আছি, এক বেলা খাইলে 2 বেলা হয় না, এটাই। দাদা, শুনছিলেন যে তাদের এখন মূল যে সমস্যাটি হচ্ছে যে খাবারের সমস্যা, সেটা হয়তো সরকারের পক্ষ থেকে তারা প্রত্যাশা করছেন যে তাদের যে খাবার, শুকনো খাবার অথবা যে কোনো খাবার দিয়ে তাদের হয়তো সহায়তা করবে সরকার। রেজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রিপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় 12 ও সাতক্ষীরায় 22 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী বাঁধপাড়ের মানুষ খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের। টেকসই বাঁধের দাবিতে মানববন্ধনও চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে চলছে সংস্কার কাজ। বিষখালী নদী, তার মাঝে জেগে ওঠা বরগুনার মাঝের চর, গন্তব্য সেখানেই। এই চরটিতে বসবাস প্রায় 3000 মানুষের। সেখানে পৌঁছাতেই চোখে পড়ল রিমালের ক্ষতচিহ্ন। ভেঙে আছে বেড়িবাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, উপরে আছে গাছপালা, ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর। থাকার মতন কোনো পরিবেশ নেই, ঘরের ভিতরে কাদা, কোনো সমান পানি হয়েছে। কুল কিনে নাই, পারে কোনো জমি জমা নাই যে আমরা বসত বাড়ি বিদে কর্ম। বাঁচে থাকলে কাম হরিয়ে খাওয়া যায়, বেরিবেদ যদি না দেন তো আমরা কেমনে বাঁচমু আর কেমনে খামো। একই চিত্র আমতলির পরশবুনিয়া ও বালিয়াতলি গ্রামে। বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী অনেকে। রান্না বাড়ি খাওয়া লাগছে 3-4 দিন নাই, আমার এই অবস্থায় আমরা চলছি। নদীর যে ব্লকটা, এইটা যদি দুর্যোগ সহনশীল না হয় তাহলে আমাদের প্রতি বছর এইভাবে সাইক্লোনে ভোগ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার অন্তত 30টি স্থানে 12 কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে মেরামত কাজ। 3টা প্রকল্প দাখিল করা আছে এবং আমাদের স্টাডি চলমান আছে। তো এগুলোর ফলে আমাদের আরও পর্যায়ক্রমে আস্তে আস্তে স্থায়ী বিবাদের সংখ্যা বাড়বে, স্থায়ী বাঁধের সংখ্যা বাড়বে। জেলা নির্বাহী অফিসার ওনাকে নিয়ে আমি সহযোগিতা করেছি, মানুষকে দিচ্ছি। এখন পর্যন্ত আমি কাকচিরে এসেছি। বরগুনা ছেড়ে এবার সাতক্ষীরা, ক্ষতিগ্রস্ত কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। টেকসই বাঁধের দাবিতে শ্যামনগরের পাতাখালী গ্রামে মানববন্ধন হয়েছে। তাতে অংশ নেন কয়েকশো মানুষ। আমাদের এইখানে এই অঞ্চল কোনোভাবে উন্নত হচ্ছে না। প্রত্যেক বছর আমরা ভাঙা গড়ের ভেতর দিয়ে ভেসে যাইতেছি। মালিবাড়ি পর্যন্ত খুব ঝুঁকিপূর্ণ। এর জায়গায় কোনো কাজের কোনো অগ্রগতি কোনো গতি নাই, কাজ কোনো হচ্ছে না। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বলছে জেলা জুড়ে 673 কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে আশাশুনি ও শ্যামনগরে ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার। বড় জ্বরটা আসবে সেটা অবশ্যই ডেট হচ্ছে 6 জন। তার আগেই যেন বাঁধগুলোকে অ্যাটলিস্ট বড় যে কোনো জ্বর ঠেকানোর মতন পরিস্থিতিতে আনা যায়। বাঁধপাড়ের অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত, তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।
দর্শক, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনার পাইকগাছায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকায় রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। তার মাধ্যমে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। প্রবীর, আপনি এর আগের ঘন্টাও জানাচ্ছিলেন এবং সেখানকার পরিস্থিতি দেখাচ্ছিলেন। বাঁধ নির্মাণেও বেশ সংস্কার কাজ শুরু হয়েছে এবং সেটি এখন কি পর্যায়ে রয়েছে একটু জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, ঘূর্ণিঝড় রিমালে খুলনা জেলা 3টি উপজেলার 8টি স্পটে ভাঙন ধরেছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 16 কিলোমিটার বেড়িবাঁধ। আমরা যে স্থানটিতে রয়েছি সেটি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালি নামক জায়গাটি, যে জায়গাটি গতকাল স্থানীয় প্রশাসন এলাকাবাসীর সহায়তায় এটি মেরামতের চেষ্টা করা হচ্ছে এবং গত যে জোয়ারটি হয়েছিল সেই জোয়ারে এলাকায় পানি প্রবেশ করেনি বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। তবে এটি খুব নাজুক পদ্ধতিতে হচ্ছে। এটি যদি আরও শক্তভাবে করা সম্ভব না হয় দ্রুত সময়ের মধ্যে, তাহলে এটি পরবর্তী সময় যে জোয়ারের গন্ডি রয়েছে সেই সময় বাঁধটি আসলে টিকে থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ হয়েছে। কারণ এর আগে কয়রাতে যে বাঁধটি ভেঙেছিল সেই দশালিয়ার বাঁধটি আমরা দেখেছিলাম গত 3 দিন আগে এলাকাবাসী বাঁশ চাটাই সহ নানান জিনিস নিয়ে তারা মেরামত করেছিল। পরবর্তী জোয়ারের সময় আবার সেটি ভেঙে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় এবং এই তলানোর ফলে কিন্তু এই এলাকার মানুষের দুর্ভোগের অন্ত নেই। নোনা পানি প্রবেশ করার ফলে সমস্ত ধরনের যে স্বাদু পানির মাছগুলো রয়েছে সেগুলো মারা গিয়েছে। স্যানিটেশন ব্যবস্থা খুবই নাজুক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অঞ্চলের মানুষ এখন তীব্র সুপেয় পানির সংকটে ভুগছে। সে কারণে শুধু বাঁধ মেরামত করলেই নয়, তাদের জীবন জীবিকা এই জায়গাগুলোতে যদি কাজ না করা হয় তাহলে এই এলাকার মানুষগুলো আরও বেশি বিপদের সম্মুখীন হবে। রেজা, আরও বেশি ভোগান্তিতে পড়বে সে খবরই জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল থেকে মনিরামপুর বাজার সহ অন্যান্য স্থানে অস্ত্র নিয়ে মহড়া দেয় পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হাসান সুনামের সমর্থকরা। শুক্রবার সকালেও দেশীয় অস্ত্র নিয়ে চলে তাদের এই মহড়া। এতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনায় বিজয়ী মাহবুব সুবহান শেখ সজল মিন্টুর সমর্থকরাও অস্ত্র নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহাল নিয়ে বিরোধের জেরে অস্ত্রের মহড়া দিচ্ছে 2 প্রার্থীর সমর্থকরা। ঘটনা হলো বালু নিয়ে, নদীর যে বালু কাটলো না ওই বালু সবুজরা আর কাজলরা একসাথেই খাইতো। কাজলরা চলে আসে নির্বাচনী পরাধীরা কালকে আবার ওখানে এটি নিয়ে বললো। মাত্র 500 টাকার জন্য জামালপুরের দেওয়ানগঞ্জে 5 বছর বয়সী শিশু মুজাহিদকে ধাক্কা দিয়ে ব্রহ্মপুত্র নদে ফেলে দেয় অপর শিশু। ঘটনার 20 দিন পর নদে ভেসে ওঠে শিশুটির মরদেহ। পুলিশ জানিয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পরদিন গ্রেফতার হওয়া শামীম হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একমাত্র সন্তানকে হারিয়ে যেন থামছেই না মায়ের আহাজারি। 5 বছরের শিশু মুজাহিদের মৃত্যু এভাবেই কাঁদাচ্ছে পরিবারের সবাইকে। সংসার জীবনের 18 বছরে হয়নি সন্তান, তাই 2019 সালে মুজাহিদকে দত্তক নিয়েছিলেন জামালপুরের বাবুল আক্তার ও সেলিনা বেগম দম্পতি। আমি তাকে ফাঁসি চাই। আমার 18 বছরের সাধনা ওই মাত্র একটা মাত্র ছেলে। গত 10 মে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকার ব্রহ্মপুত্র নদে বেড়ানোর কথা বলে মুজাহিদকে নিয়ে আসে গ্রেফতারকৃত শামীম হোসেন। পরে মুজাহিদের কাছ থেকে 500 টাকা জোরপূর্বক কেড়ে নিয়ে শিশুটিকে নদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর থেকে নিখোঁজ শিশু মুজাহিদ। ঘটনার 20 দিন পর 30 মে সকালে মুজাহিদের মরদেহ ভেসে ওঠে ঘটনাস্থলের কিছুটা দূরে। পুলিশের সহযোগিতায় দেহাবশেষ উদ্ধার হয়। এই ঘটনার বিচার চান মুজাহিদের স্বজন ও এলাকাবাসী। আমরা চাই এই খুনির ফাঁসি। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, আমি সূক্ষ্ম বিচার চাই। এদিকে এ ঘটনায় অনুতপ্ত গ্রেফতারকৃত শামীমের পরিবার। ছেলের প্রতি কোনো দাবি দেওয়া নেই বলে জানান তারা। আমার ছেলের কি করবেন আপনারা করেন গা, এটা আমার কোনো আফসোস নাই। পুলিশ জানায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পরদিন অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শামীম, এমনটা জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার যে 1 নম্বর আসামি শামীম, আইনের শহীদ সংঘাতের শিশু, সে আমাদের কাছে জবানবন্দি দিয়েছে। নিহত শিশু মুজাহিদ জেলার একটি কওমি মাদ্রাসায় লেখাপড়া করত। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।
চালু হতেই সংকটের মুখে পড়েছে সুলতানগঞ্জ নৌবন্দর। শুষ্ক মৌসুমেও পদ্মায় পর্যাপ্ত পানির অভাবে ধারণ ক্ষমতার কম পণ্য আনা নেয়া করতে হচ্ছে। প্রায় আটকে থাকছে পণ্যবাহী লাইটার ও ট্রলার। রাজশাহীর এই নৌবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও স্থায়ী কাস্টমস সুবিধা না থাকায় আমদানিকৃত পণ্য খালাসে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। ফলে আমদানি রফতানির ব্যয় সাশ্রয়ের বিপুল সম্ভাবনা নিয়ে চালু হওয়া নৌবন্দরটিকে নিয়ে শঙ্কা বাড়ছে সংশ্লিষ্টদের। ৩,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার লাইটার জাহাজ এমভি রুদ্রা আটকে আছে প্রায় ১ মাস ধরে। পদ্মায় পর্যাপ্ত পানি নেই। কবে পানি বাড়বে সেই অপেক্ষায় দিন গোনা ছাড়া আর কিছু করারও নেই। ভারত থেকে মংলা হয়ে নারায়ণগঞ্জে পণ্য খালাস করে নতুন চালু হওয়ার নৌরুট সুলতানগঞ্জ থেকে মায়া ব্যবহার করার কথা ছিল ভারতের রাজেশ অটোর মালিকানাধীন এই জাহাজের, আর তাতেই এই বিপত্তি। রাজশাহী যেটা টি বাঁধ বলা হয়, ওখানেই আমরা 7 দিন স্টে করে গেছি জল কমের জন্য। ওখান থেকে মোটামুটি আসলাম, এসেই তো এখানে একদমই জল কম, মানে এখান থেকে যে ইন্ডিয়া যাবো আর পাস করতে পারছি না এই জাহাজ। বাংলাদেশ ভারতের মধ্যে নৌ প্রোটোকলের আওতায় চালু হওয়া সুলতানগঞ্জ থেকে ভারতের মায়া অবধি জলপথের দূরত্ব কম বেশি 18 কিলোমিটার। সংশ্লিষ্টরা বলছেন, ড্রেজিং করে নাব্য না ফেরালে এই নৌপথের প্রত্যাশিত সুফল আসবে না। পানি জায়গায় জায়গায় দেখা যায় 5 ফিট, 7 ফিট, 8 ফিট, অনেক জায়গায় পানি আছে, অনেক জায়গায় পানি খুবই কম। অল্প পাথর হলে এসছি, আবার এখন বন্যা হলে ফুল বডি আসবে। যদিও শুধু এককালীন খননে খুব বেশি সুফল আসবে বলে মনে করেন না ভারতের এই অভিজ্ঞ জাহাজ চালক। তার মতে ভরা মৌসুমে মায়া থেকে সুলতানগঞ্জ অবধি চলাচল করা যাবে, তবে সুলতানগঞ্জ থেকে রাজশাহী কিংবা আরও ভাটিতে বিশেষ ব্যবস্থা ছাড়া চলাচলই সম্ভব নয়। যদি নিজের দিকে রাজশাহী অবধি ধরি কি আরও নিচের দিকে যাই, তাহলে কন্টিনিউ লাইটিং, বয়া এবং মার্কা ভালোভাবে দিতে হবে। প্লাস যেসবগুলো জায়গা এমার্জেন্সি জায়গা, যেগুলো জল কন্টিনিউ কমতে থাকে, ওই জায়গাগুলো ড্রেজার কন্টিনিউ রাখতে হবে জাহাজ পাসিংয়ের জন্য। 12 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভারত থেকে 5টি পাথরবাহী ট্রলার এসেছে এখানে। আমদানির সময় ও খরচ কম লাগলেও অবকাঠামোর অভাবে বন্দরেই 5 থেকে 7 দিন আটকে থাকতে হচ্ছে। ঘাটে যদি একটা জেডি থাকে সুন্দর করে, জেডিটা এসে বানলে আপনার বেল সিস্টেমে খালি করতে পারবো। দ্রুত মালটা আনলোড হবে, দ্রুত কাস্টম অফিসাররা দেখতে পাবে। এই জন্য অনুরোধ করছি যেন কাস্টম অফিসটা সুন্দরগঞ্জে হয়। অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নিয়ে এরই মধ্যে বিআইডব্লিউটি এর একটি উচ্চ পর্যায়ের দল বন্দর এলাকা সফর করেছেন। বন্দরের অবকাঠামো নির্মাণের মতো পর্যাপ্ত জমি তারা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমানার মধ্যে। ইন্ডিয়াতে ওনাদের বন্দরটা তো রেডি, অলরেডি অপারেশনাল। আমাদের এইটা আমরা ধরে নিচ্ছি যে সম্ভাবনা অনেক আছে, কিন্তু ততদিন পর্যন্ত কাজে লাগাইতে পারবো না যতদিন পর্যন্ত এটার কন্ডিশন গুলো যেগুলো দেওয়া আছে, মানে অবকাঠামো নির্মাণ, এইগুলা যতক্ষণ পর্যন্ত না হয় এই সীমানার আসলে কোনো মূল্য থাকে না। বন্দরের স্থায়ী অবকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণের দাবি ব্যবসায়ীদের। আমাদের পাশের যে পোর্ট সোনা মসজিদ আছে, রোহনপুর আছে, তাদের থেকে ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ভালো হবে। আমরা কিছুটা কমেও হলেও জনগণকে আমরা সাপ্লাই করতে পারবো। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।